শুরু করছি এখন প্রকাশ সঙ্গে আছি জি মাহমুদ। আজকে আলাপ করতে চাই আমরা পুঁজিবাজার শেয়ার বাজার নিয়ে আজকে আলাপ করব। আজকে আলাপে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন মোহাম্মদ আশিকুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক মিডওয়ে সিকিউরিটিজ লিমিটেড, এবং সেই সঙ্গে রয়েছেন আলামিন, সহযোগী অধ্যাপক অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস, ঢাকা বিশ্ববিদ্যালয়। দুজনকে স্বাগত। এবং আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বড় পর্দায় আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ফারুক আহমেদ সিদ্দিকী, সাবেক চেয়ারম্যান বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের। তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকের আলাপে। স্যার, আপনিও রয়েছেন আমাদের সঙ্গে, আপনার কাছে আসবো, তবে তার আগে শুরুটা করতে চাই আশিক ভাই আপনাকে দিয়ে। সেটি হচ্ছে বাজার দীর্ঘ সময় ধরে আমরা দেখছি যে আসলে চাপের মধ্যে রয়েছে। এই সময়টাতে ক্ষুদ্র বিনিয়োগকারীরা অনেকটাই আসলে আমরা দেখি ব্যাকফুটে, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও একই ধরনের আচরণ করছেন আমরা শুনে থাকি। গেল এক সপ্তাহের যদি হিসাব বলি, বাজার মূলধন বেশ খানিকটা কমেছে, আমরা পত্রপত্রিকার বিভিন্ন হিসাবে তেমনটাই দেখছি। তো এমন যখন অবস্থা, সার্বিক বাজারের যখন এমন অবস্থা, তখন আপনারা যারা রয়েছেন, যারা সিকিউরিটিজ হাউসের ব্যবসা করেন, যারা ব্রোকারেজ হাউসের ব্যবসা করেন, তাদের ব্যবসা কেমন চলছে সেই আলাপ দিয়ে আলোচনা শুরু করতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ। হ্যাঁ, আমাদের স্টক মার্কেট যদি আপনি যেভাবে দেখছেন যে বিনিয়োগকারীদের জন্য যেরকম একটা খুবই খারাপ সময় যাচ্ছে, আমরা যারা ব্যবসা করি ইকুয়ালি আমাদের জন্য কিন্তু একইভাবে খুবই খারাপ সময় যাচ্ছে। কারণ দেখেন যে বাজারে এখন অ্যাভারেজে আপনার যদি ইভেন গত সপ্তাহেও যদি আমি টার্নওভারটা দেখি 400 কোটি টাকার মতন টার্নওভার হচ্ছে। 2012 থেকে 2016-র মধ্যে আপনি যে টার্নওভারটা দেখবেন পোস্ট আমাদের 2010-এর পরে যে ক্র্যাশটা হয়েছে, অ্যাভারেজ টার্নওভারও কিন্তু এই যে 400 থেকে 600 কোটি টাকার মতন ছিল। তখনকার সময় 400 আর 600 কোটি টাকার যে ভ্যালু, আর এখনকার 2024-এ এসে যদি আমাকে এখনও পর্যন্ত এরকম একটা টার্নওভারে যদি আমাকে আমাদের ব্রোকারেজ বিজনেসটাকে চালাতে হয়, বিকজ আমাদের ব্যবসাটা মেইনলি হলো আপনার লেনদেনের উপর। একটা বিনিয়োগকারী যদি বেচা কিনা করে ওইটার উপরে আমরা একটা ইনকাম জেনারেট করতে, মানে ট্রেডটা যখন বেশি হয়, ট্রেডটা যখন বেশি হবে তখন আমাদের রেভিনিউটা বাড়বে, আমাদের ইনকামের একটা সোর্স হয়ে। যখন ট্রেডটা কমে যায়, তখন এই ট্রেড কমে যাওয়া মার্কেটে ব্যবসাটা কিভাবে হয়? না, ব্যবসা তো অ্যাকচুয়ালি কিছুই হচ্ছে না। অ্যান্ড ইনফ্যাক্ট এই জিনিসটা যে শুধু এখন একটা পরিস্থিতি তাও না, আমরা তো গত 2 বছর ধরেই কিন্তু আমাদের পুরো মার্কেটে কিন্তু একটা খুব লো লেভেল একটা টার্নওভার চলছে। অ্যান্ড আমাদের জন্য যেটা সবচেয়ে বড় সমস্যা, আমাদের কিন্তু কোনো প্রেডিক্টেবিলিটি নেই। দেখবেন যে হঠাৎ করে এক মাসের মধ্যে মার্কেটে টার্নওভার 1000 কোটি টাকার কাছাকাছি চলে আসতে, তো আমরা হয়তোবা চিন্তা করছি যে মার্কেট হয়তোবা একটু স্টেবল হবে, বিনিয়োগকারীরা হয়তোবা পার্টিসিপেট করতে পারবে। কোনো না কোনো একটা কারণে বিভিন্ন ক্ষেত্রে হয়তোবা ইকোনমিক, জিওপলিটিক্যাল, পলিটিক্যাল, সোশ্যাল যে কোনো কারণে হঠাৎ করে আবার টার্নওভার চলে আসছে 400 কোটি টাকায়। এভাবে যদি আপনি একটা ব্যবসার হিসাবে যদি চিন্তা করেন আমাদের একটা ব্রোকারেজের জন্য, আমি কিন্তু লং টার্ম কোনো বিনিয়োগ করতে পারছি না আমার কোম্পানির অপারেশনের উপরে, এই ব্যবসার উপর নির্ভর করে, কারণ আমাদের কোনো প্রেডিক্টেবিলিটি মনে। আশিক ভাই, মানে আপনাদের এখানে এসে তো অনেক ক্ষুদ্র বিনিয়োগকারীরা বিনিয়োগ করেন, বসে থাকেন। আমরা দেখি যে যখন আমরা মতিঝিলের বিভিন্ন ব্রোকারেজ হাউসে যাই, আমরা দেখতে পাই যে ক্ষুদ্র বিনিয়োগকারীরা বসে আছেন, মার্কেট যখন অপারেশন চলছে। তাদের উপস্থিতি, তাদের আগ্রহ, তাদের বিনিয়োগ, সেটার অবস্থা কি? আগ্রহ আপনার কি ক্লায়েন্ট কমেছে কিনা, না, ক্লায়েন্ট অবশ্যই কমেছে। তাদেরকে ধরে রাখার জন্য আপনাদের উদ্যোগ পরিকল্পনা? দেখেন, ধরে রাখা জিনিসটা ইজ আ ভেরি রং ওয়ে টু অ্যাপ্রোচ। হ্যাঁ, কারণ ওনারা এখানে এসেছে বিনিয়োগ করার জন্য, আমাদের কাজটা হলো ওনাদেরকে ফেসিলিটেট করার জন্য। আমি যদি যতই আপ্রাণ চেষ্টা করব, কোনো ব্রোকারেজ কাউকে কিন্তু প্রফিট করে দিতে পারবে না, কারণ এই মার্কেট কিন্তু আমাদের কোনো ব্রোকারেজের হাতের কন্ট্রোলে নেই। যদি আমাদের হাতে কন্ট্রোলে থাকতো, আমার বিনিয়োগকারীকে সার্ভ করার কোনো দরকার ছিল না, আমরা নিজেদেরকেই সার্ভ করতে পারতাম। বাট আমরা উই আর ইন দ্য সার্ভিস বিজনেস। আমার প্রোডাক্ট, আমার ইন্ডাস্ট্রি যদি কন্টিনিউয়াস ফ্লাকচুয়েশনে থাকে, যেখানে আমার কোনো প্রেডিক্টেবিলিটি নাই যে টার্নওভার আমার কীরকম থাকবে, আমার এখানে বিনিয়োগকারীরাও কিন্তু মানে যতই বলেন বড় ছোট মাঝারি যে কোনো বিনিয়োগ করে, লং টার্ম শর্ট টার্ম যারা যেভাবে চিন্তা করে, এই মার্কেটে কেউ ওভাবে টাকা বানাতে পারছে না, ক্যাপিটাল গেইন করতে পারছে না। আপনি শর্ট টার্ম ট্রেড করেও হয়তো বা দু একটা স্ক্রিপ্টে আপনি প্রফিট করতে পারবেন, বাট দেয়ার ইজ নো গ্যারান্টি যে আপনি যদি মার্কেটে আবার রিএন্টার করেন, আপনি যে আবার মানে কোনো ওয়েতে সাকসেস করে আরেকটা গেইন আনতে পারবে। দুইটা স্ক্রিপ্টে আপনি যদি প্রফিট করেন, থার্ড নাম্বার স্ক্রিপ্টে আপনি গিয়ে লস করবেন, তাহলে কী হবে? নেট কিন্তু জিরো হয়ে যাচ্ছে। অ্যান্ড এটা বছরের পর বছর একটা ফ্রাস্ট্রেশন গ্রোথ হচ্ছে। আপনি যদি সিডিবিএল এর রেকর্ড দেখেন, আমাদের প্রতি বছর আমাদের বিও অ্যাকাউন্টের নাম্বারস কমে যাচ্ছে। আইপিও যখন আসে হঠাৎ করে বিও অ্যাকাউন্টের নাম্বারসগুলি বেড়ে যায়, বাট এগুলি সাস্টেইনেবল না, বিকজ তারা কিন্তু শুধু আইপিওকে টার্গেট। এটি সাময়িক আসলে এক ধরনের স্রোতের মতো। স্যার, এবার একটু আপনার কাছে আসতে চাই। সেটি হচ্ছে বাজারে মানে স্রোত নেই, বিনিয়োগকারীর সংখ্যা কম, কোনো ওয়েভ নেই, মানে এক ধরনের মরুকরণ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে বাজার। মানে পরিস্থিতি এমনটা কেন হলো? কেন ভাইব নেই মার্কেটে?
আপনাকে ধন্যবাদ। উনি অনেকগুলো পয়েন্টস কিন্তু বলেছেন। হ্যাঁ, আমি এই জায়গাগুলোতে আর যাচ্ছি না। আমি যে জায়গাটায় বলবো যে আমাদের বিনিয়োগকারীদের মধ্যে কিন্তু দীর্ঘদিন ধরেই কোনো ধরনের ইন্ডিভিজুয়াল কোনো স্ক্রিপ্ট বলেন বা কালেকটিভলি বলেন বা যে কোনো ফর্মে বলেন একটা রিটার্ন জেনারেট করার যে প্রবণতা সেটা অনেকটাই কমে গেছে। এই পুরো বাজারে যদি আপনি দেখেন হাতে গোনা 5 to 6% যারা ধরেন মেকার এন্ডে থাকে, শুধু তারা ছাড়া জেনারেল ইনভেস্টর যারা, তাদের কিন্তু কোনো প্রফিট নাই। কেন নাই? কারণ ধরেন আপনি যারাই ধরেন বাজারে দীর্ঘদিন অবজার্ভ করে তাদের কিন্তু বিভিন্ন রকম ক্যাটাগরি স্ক্রিপ্টে তারা যায়। তো তখন দেখা যায় যে যেই শেয়ারগুলো ফান্ডামেন্টালি সলিড বা ভালো, সেই কোম্পানিগুলোতে যেহেতু ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট থাকে বা অন্যদের ইনভেস্টমেন্ট থাকে, তারা কিন্তু অল্প একটু প্রফিট জেনারেট হলেই কিন্তু সেল প্রেশার আসে। তাহলে এই যে মেকাররা, তারা কিন্তু এই ধরনের স্ক্রিপ্টে যায় না। তারা বেছে নেয় কোন কোম্পানি যেটা ধরেন উৎপাদনে বন্ধ আছে, কোন কোম্পানি যেটাতে কারসাজি করতে খুব সহজ হয়, মানে যে কোম্পানিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী কম থাকে, তারা ফ্লোটিং শেয়ারগুলোকে কালেক্ট করে বিভিন্ন ধরনের স্টোরি মেক করে। স্যার, এটার পেছনে তো একটা কারণও থাকে, কারণ ওই শেয়ারগুলোর দর কম, 10 টাকার নিচে বা 15 টাকা 20 টাকার নিচে, কিন্তু ফান্ডামেন্টাল শেয়ারের তো প্রাইসও বেশি। যারা ক্ষুদ্র বিনিয়োগকারী তাদের তো আসলে পুঁজিও কম থাকে না, আরও বেশি প্রাইস থাকে। আবার এটা শর্ট টার্মে গেইন করা যায়। প্রাইস ম্যাটার করছে না, এখানে স্টোরিটাকে ম্যাটার করছে। তারা বিভিন্ন ধরনের স্টোরি তারা অ্যারেঞ্জ করে এবং পুরো বাজারে এটা ছড়িয়ে দেয়। কিছু কিছু স্ক্রিপ্ট হয়তো আপনি প্রথম শুনলেন, বিলিভ করলেন না, কারণ প্রত্যেকে যারা এই বাজারে ব্যবসা করে ম্যাক্সিমাম করতে শুরু করলো, তখন আমি আগ্রহী হব। কাউকে না কাউকে আপনি কিন্তু বিলিভ করবেন যে ওর এই তথ্যটা অথেন্টিক। মানে আমাদের বাজারে যারা, আমি একদম রুট লেভেলের ট্রেডার যারা, তাদের কথা বলছি। ওভারঅল যারা ইনভেস্টমেন্ট, স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট লং টাইম করে তাদের না, যারা ধরুন রেগুলার ট্রেডিং করে। আপনি যেহেতু শুরুতেই বললেন যে যারা রেগুলার প্ল্যাটফর্মে যায় ট্রেডিং সেশনে, ওইখানে ওই জায়গাটা কিন্তু তারা দেখে যে দিনের পর দিন, মানে বাজারে এর কাছ থেকে এই তথ্যটা শুনেছিলাম, আমি ওটা কিনে নিই, তখন তো অনেক বাড়লো, সে হয়তো আরেকটা স্ক্রিপ্টের কথা বললো, তখন সে কিনলো। তো দেখা যায় যে কোনো একটা স্ক্রিপ্টের থেকে কোনো যদি একটা প্রফিট পায়, সে তার উপর খুবই বেশি তার ডিপেন্ডেন্ট হয়ে যায় যে এখানে হয়তো ভালো প্রফিট হয়, কিন্তু পরবর্তীতে দেখা যায় প্রত্যেকে একটা ডিস্ট্রিবিউশন ফেজে এমন একটা জায়গায় যেয়ে পড়ে, তার কিন্তু ইকুইটি হারিয়ে যায়। তার পেছনে অন্যতম কারণ হচ্ছে, আপনি তো একটা ধরেন আমি একটা স্টকে আটকে গেলাম, লম্বা সময় রাখলে তার কোম্পানি একটা রিটার্ন পেলে আমি এটা কাভার করবো, সেরকম তো স্ক্রিপ্ট তো সেটা না। কারণ ধরেন কিছু কিছু শেয়ার 10 টাকা থেকে 250 টাকায় চলে গেল, কেন? দেখা গেলো যে এটার ওনারশিপ চেঞ্জ হবে। তাহলে এই যে ধরনের খবর, বা আরেকটা বিভিন্ন কোম্পানির ক্ষেত্রে বলা হলো যে এই কোম্পানিতে ফরেন ইনভেস্টমেন্ট আসবে, বিভিন্ন রকমের স্টোরি আপনি পিএসআই আকারে দিয়ে দিলেন যে এরকম হচ্ছে, কিন্তু বাস্তবে কিন্তু এই ধরনের পিএসআই কোনো বাস্তবায়ন নাই। কিন্তু পত্রিকা আপনি লিখলেন, দেখালেন জাপানি বিনিয়োগ আসবে, এই ধরনের কথা বললেন, 30 টাকা থেকে শেয়ার নিয়ে গেলেন 186-87 টাকায়। কী করলেন? আমি একটা বন্ধ কোম্পানিকে চালু করবো, এই ধরনের খবর চালুও হলো, পরবর্তী দেখা গেলো এটা কোনো আসলে এই দিনের রিয়েলি কোনো কিছু হয়নি। তাহলে এই জিনিসগুলো দেখার দরকার কার? রেগুলেটরের এন্ড থেকে যখন তাদের কাছে প্রপোজাল সাবমিট করা হয়, তারা বলা হয় যে আমি তো বিনিয়োগকারীর স্বার্থে এটা করছি। রিসেন্টলি আমরা আবার স্টক মার্কেট একটা বড় ধরনের ক্রাইসিস দেখছি, যেটাকে আমি বলবো ক্রাইসিস। এটাকে বলা হচ্ছে আপনার শেয়ার মানি ডিপোজিট নামে একটা বিষয়। শেয়ার মানি ডিপোজিটটা কি? ধরুন যেসব কোম্পানি 30%-এর নিচে হচ্ছে স্পন্সরদের থাকে, এবং তাদের যদি অ্যাকোমোডেটেড লস বা বিভিন্ন কিছু থাকে, তাদের কিন্তু কোনো ডিভিডেন্ড দেওয়ার মতো সক্ষমতা থাকে না। তখন তারা কি করে, যে আমরা যেহেতু রাইট দিতে পারবো না, বোনাস দিতে পারবো না, কারণ 30% না থাকলে সেটা করা যায় না, তখন তারা কি করে, বলে যে আমরা স্পন্সর গ্রুপকে আপনারা ফেস ভ্যালুতে শেয়ার দেন। তাহলে ফেস ভ্যালুতে শেয়ার যখন নেয়, বাজারে শেয়ারের দাম চলছে 100 টাকা, তাকে শেয়ারটা দেওয়া হলো 10 টাকায়। তাহলে এরকম একটা কোম্পানিকে আপনি 3 কোটি শেয়ার দিলেন, 30 কোটি টাকা তার হচ্ছে তার মানে অ্যাকুইজিশন প্রাইস, মার্কেট প্রাইস 300 কোটি টাকা। তখন সে চিন্তা করে যে আমি কিন্তু কোম্পানি প্রফিটেবল না করে, বরঞ্চ আমি যদি শেয়ার বেনামে কিনে ব্যবসা করি, তাহলে এটা আমার জন্য বেশি লাভজনক হবে। আবার আরেকটা অভিযোগে রয়েছে, সেটির উত্তর জানবো আমরা আশিকুর রহমানের কাছ থেকে, যে অনেক সময় আমরা শুনি যে দুর্বল শেয়ার যেগুলো, সেগুলো কেনার ক্ষেত্রে মার্জিন লোন দেওয়া হয়ে থাকে, হাউসগুলো থেকে উৎসাহিত করা হয়ে থাকে, সেটির উত্তর জানবো। আমরা শুনছিলাম এখন তদারকি সংস্থার কথা যেহেতু আসছিল, স্যার যেহেতু তদারকি সংস্থার সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী, আপনার কাছ থেকে জানতে চাইবো, এই যে বাজারে সুষ্ঠু এক ধরনের বাজার ব্যবস্থাপনা, বাজারে বিনিয়োগের পরিবেশ নিশ্চিত করা, তদারকি করা, সেগুলোর দায়িত্ব তো বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের। বিনিয়োগকারীর আস্থা বাড়ানো, এই মার্কেটে এলে যে প্রফিট করা যায়, সব সময় যে লোকসান দেওয়ার বাজার এটি নয়, সেই বিশ্বাসটি, আস্থার জায়গাটি জোরালো করতে পারলো তদারকি সংস্থা বিএসইসি? অনেকের তো অভিযোগ পারলো না, কেন পারলো না? আপনার বিশ্লেষণ কি বলে? দেখেন, রেগুলেটরি যে অথরিটি আছে, এদের কাজ তো মার্কেট তদারকি করা, যাতে করে ফেয়ার ট্রেডিং হয় ইন দ্য ইন্টারেস্ট অফ দি ডিপোজিট ইনভেস্টার্স। কিন্তু ইন্ডেক্স বাড়ানো কমানো বা টার্নওভার বাড়ানো কমানো, এসবের উপর নিয়ন্ত্রণ খুব একটা নাই এসএসসি বা অন্যান্য এক্সচেঞ্জের। আমাদের মূল সমস্যা যেটা বলেছেন সেটা কি, যে আমাদের এই এক্সচেঞ্জের এখন এমন একটা অবস্থা, যে হচ্ছে 1.5 বছর ধরে প্রায় একটা সিলিং ছিল, ফ্লোর প্রাইসিং ছিল, যার ফলে আমাদের প্রায় 1.5 বছর কার্যত ভালো শেয়ারের বাজারটা সম্পূর্ণ বন্ধ ছিল, এবং ছোট ছোট শেয়ার নিয়ে ট্রেডিং হচ্ছিল।
এবং তখন টার্নওভারও অত্যন্ত কমে গিয়েছিল, ফলে যারা মার্কেট প্লেয়ার্স, মার্কেট এক্সচেঞ্জ হাউসেস, ব্রোকার হাউসেস অ্যান্ড আদার মার্কেট প্লেয়ার্স, তাদের টার্নওভারের উপরেই কিন্তু তাদের এক্সিস্টেন্সটা নির্ভর করবে, প্রফিট নির্ভর করে। এখন 1.5 বছর ধরে কিন্তু ফ্লোর প্রাইসিংয়ে তারা অ্যাফেক্টেড হয়েছে। তারপরে ফ্লোর প্রাইস যখন তুলে দেওয়া হলো, তখন আশঙ্কা ছিল যে একটা পতন ঘটবে, এবং সেটা ঘটেছেও। ঘটে আমি মনে করছি যে গত প্রায় 1 মাস বা 15 দিন ধরে বাজার কিন্তু মোটামুটি একটা ফারুক আহমেদ সিদ্দিকী, আপনার বক্তব্য আমরা শুনবো। আপনার এখানে একটি বিরতির পর আবারও ফিরছি এখন প্রকাশন। বিরতির পর আবার ফিরে এলাম এখন প্রকাশে। আজকে আমরা শেয়ার বাজার নিয়ে আলাপ করছি। আশিকুর রহমান এবং আলামিন রয়েছেন আমাদের সঙ্গে। একটু ফারুক আহমেদ সিদ্দিকীর কাছে আবার ফিরি, যেহেতু স্যারকে থামিয়ে গিয়েছিলাম। স্যার, আপনার কাছ থেকে জানতে চাওয়া, ফারুক আহমেদ সিদ্দিকী, মার্কেটকে এই মুহূর্তে মুনাফার উপযোগী এবং বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ানোর জন্য তদারকি সংস্থা কি করতে পারে? না, আমি তো বলেছি যে মুনাফা বাড়ানো বা ইন্ডেক্স বাড়ানো বা টার্নওভার বাড়ানো এগুলো তদারকি সংস্থার কাজ নয়। তদারকি সংস্থার কাজ হচ্ছে ফেয়ার ট্রেডিং এনশিওর করা এবং বাজারে আস্থা ফিরিয়ে নিয়ে আসা। স্যার, তাহলে আপনার কথা সূত্র ধরে জানতে চাই, মানে মার্কেটে কি ফেয়ার ট্রেডিং কি হচ্ছে কিনা, মানে মার্কেটের যে ফেয়ার ট্রেডিং হচ্ছে সেটি কি নিশ্চিত করা গিয়েছে? বর্তমান কমিশন পেরেছে সেটি? বহু বছর থেকে ফেয়ার ট্রেডিং হচ্ছে না। মার্কেটে অত্যন্ত বেশি ম্যানিপুলেটিভ মার্কেট, ছোট ছোট ট্রেডিং হচ্ছে ছোট ছোট কোম্পানির, এবং সেগুলোতে বেশিরভাগই ম্যানিপুলেশনের উপরে চলছে। আর একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে বর্তমানে আমাদের বেশ কিছুদিন ধরে আমাদের যে ম্যাক্রো ইকোনমিক সিচুয়েশন সেটা খুব একটা ভালো নয়। আমাদের ইম্পোর্ট কমেছে, এলসি মার্জিন কমে গেছে, আমাদের যে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ সেটা কমে গেছে, এবং রেমিটেন্সও এই মাসে কমে গেছে। এই সব কিছুর একটা এফেক্ট ইন্টারনাল ইকোনমিতে পড়া স্বাভাবিক, এবং এর ফলে একটা ব্যবসা বাণিজ্যে একটা মন্দা আসা স্বাভাবিক। তো সেই পরিস্থিতিতে যখন ব্যবসায়িক সার্বিকভাবে একটা মন্দা চলছে এবং তার উপর একটা রাজনৈতিক অস্থিরতা চলছে, এই পরিস্থিতিতে বাজার খুব বুলিশ হবে, টার্নওভার বেড়ে যাবে, ইন্ডেক্স বেড়ে যাবে, এই ধরনের আশা করাটা আমার মনে হয় সঠিক নয়। বরং বাজার মোটামুটি যদি স্থিতিশীল থাকে, মোটামুটি টার্নওভার যদি 1000-এর কাছাকাছি থাকে, এবং ইন্ডেক্সটা যদি মোটামুটি মেনটেন করা যায়, তাহলে আমার মনে হয় এই বাজারে আমাদের সন্তুষ্ট থাকা উচিত। জি, ফারুক আহমেদ সিদ্দিকী, আপনি রয়েছেন আমাদের সঙ্গে। জি, আমরা একটু আশিকুর রহমান আপনার কাছে আসতে চাই। আমরা যে প্রশ্ন রেখে গিয়েছিলাম আপনার কাছে স্যারের কথা সূত্র ধরে, যে অনেক সময় আমরা দেখি যে আসলে যে ধরনের কোম্পানিকে জাঙ্ক শেয়ার বলি আমরা, সেই শেয়ারগুলোকে কেনার ক্ষেত্রে হাউসগুলো থেকে মার্জিন লোন দেওয়া হয় বা উৎসাহিত করা হয়। যদিও নিয়ন্ত্রক সংস্থার কড়াকড়ি রয়েছে এইসব বিষয়ে আমরা জানি, সেক্ষেত্রে বিনিয়োগকারীরা তো এই হাউসগুলো থেকে উৎসাহিত হয়ে এই ধরনের শেয়ার কিনে অনেক সময় আটকে যান। পরে যখন আর লোকসানে পড়েন তখন আপনারা তো শেয়ারগুলো সেল করে দিয়ে তখন আপনাদের টাকা সমন্বয় করে নেন। এই ধরনের ঘটনা আমরা দেখি মার্কেটে। সেটি কি কমেছে, প্রবণতা কমেছে, না এই ধরনের সংকটে ভুগছে মার্কেট? না, এই সংকট তো কন্টিনিউ হচ্ছে। ইনফ্যাক্ট আমার পয়েন্ট অফ ভিউতে আমাদের বাজারের মধ্যে যে বেশ কয়েকটা পলিসি মেকিংয়ের যে সমস্যার মধ্যে আছে, এর মধ্যে মার্জিন লোনের পলিসিটা ইজ অ্যাকচুয়ালি বাই ফার দ্য ওয়ার্স্ট পলিসি। এটা নিয়ে আমি বেশ অনেক বছর ধরে আমি পাবলিকলি অনেক স্পিকিং করি, আমি নিজেও লেখালেখি করি বিভিন্ন পত্রিকায় এটার ব্যাপারে। এই আপনি যে কোনো মার্জিন লোন ইভেন এখনও যদি নেন, মিনিমাম 16% ইন্টারেস্টে আপনাকে নিতে হচ্ছে। ওয়ারেজ ক্যাপিটাল মার্কেটে ব্রড ইন্ডেক্স কিন্তু আপনাকে 10% রিটার্নও দিতে পারছে না। সো একজন ব্যক্তি যদি 16% ইন্টারেস্টে যদি মার্জিন লোন নেয়, তাকে কোন শেয়ারে বিনিয়োগ করতে হবে? সো এখানে সে ফোর্সড হবে লো পেড আপ ক্যাপিটালে শেয়ারে বিনিয়োগ করার জন্য, যেটাতে সে এক্সপেক্ট করে যে এখানে আমরা টাকাটা বিনিয়োগ করে একটা এত টাকা পাবো যে আমি এই লোনটাও পরিশোধ করে দিতে পারবো। অবশ্যই, বিকজ তাকে তো ইন্টারেস্টের কস্ট চিন্তা করতে হবে, তাকে লোনের 10 ইয়ারের ব্যাপারটাও একটু চিন্তা করতে হবে, লিকুইডিটির ব্যাপারটাও চিন্তা করতে হবে। সো সে চিন্তা করবে যে আমি কি এই টাকা দিয়ে কি আমি স্কোয়ার ফার্মা কিনবো, আমি জিপি কিনবো, তারা কি আমাকে বছরে 16% রিটার্ন কি আমাকে দিতে পারবে? অবশ্যই দিতে পারবে না, বিকজ আমাদের মার্কেটটা গত কয়েক বছরে ডিজাইন হয়ে গেছে সো দ্যাট লো পেড আপ জাঙ্ক শেয়ারগুলি ফ্লোট করে এদেরকে উঠানো যাবে। সো ওইটার জন্যই মার্জিনের ম্যাক্সিমাম টাকা এখানে চলে যাচ্ছে।
এটার জন্য কারা কারা দেয়? সবচেয়ে প্রথম আমি মনে করি যে পলিসি মেকিংয়ে দিস ইজ আ হিউজ মিসটেক। পলিসি মেকাররা এখনও পর্যন্ত এটা রেকগনাইজ করতে পারছে না যে এখানে আপনি হয়তোবা বলছেন যে আমি এই ক্যাটাগরিতে শেয়ারে দিব, বাট এই ক্যাটাগরি দেখেন জিপি হয়তোবা আপনি ইজ ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানিজ ইন বাংলাদেশ, ফরগেট অ্যাবাউট লিস্টেড কোম্পানি, ইন জেনারেল সে অ্যাকচুয়ালি একটা জেনুয়েলি একটা ভালো কোম্পানি, বাট ওর সাথে সাথে কিন্তু আপনি আরেকটা কোম্পানিকেও কিন্তু একই এই ক্যাটাগরিতে রেখে দিচ্ছেন। কেন? সে মিনিমাম কিছু রেগুলেটরি রিকোয়ারমেন্ট মিট করে আর সে হয়তো বা 10% ক্যাশ ডিভিডেন্ড বা স্টক ডিভিডেন্ড দিয়ে দিল, ফর্মুলাতে পড়ে যায়। হ্যাঁ, বাট দ্যাট ডাজন্ট মেক সেন্স। জিপি ইজ আ লার্জ ফ্লোট ক্যাপিটাল একটা স্টক, আপনি ছোট ক্যাপিটাল স্টকেও কিন্তু একই জিনিস করে দিচ্ছে। আমাদের অ্যাকচুয়ালি কিন্তু এই স্টক ক্যাটাগরাইজেশনটাকে চেঞ্জ করতে হবে, ওইটা দেখার সাথে আমাদেরকে চেঞ্জ করতে হবে মার্জিন রুলটা। সো আপনি স্টক ক্যাটাগরাইজেশনকে এ বি এন এন্ড জেড এগুলি বাদ দেন, এগুলি আমি অনেক বছর ধরে বলছি, আপনি নিয়ে আসেন লার্জ ক্যাপ মিডিয়া, মানে কেস টু কেস সমাধান, নো ইটস নট আ কেস টু কেস। আপনি বাইরে দেশে করেন, দেখেন বাংলাদেশের পুঁজিবাজার ইজ নাথিং স্পেশাল, পুঁজিবাজার ইন জেনারেল ইজ নাথিং স্পেশাল। এই জিনিস আমেরিকাতেও চলছে, ইন্ডিয়াতেও চলছে, চায়নাতেও চলছে, সব জায়গায় চলছে। লেট আস ফলো দ্য বেস্ট প্র্যাকটিস। আপনি লার্জ ক্যাপ করে দেন ক্যাটাগরাইজেশন, মিড ক্যাপ, স্মল ক্যাপ। আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমি মার্জিন লোনের পলিসি আমি নিজে ক্রিয়েট করব, তা ঠিক আছে, আপনি ম্যাক্সিমাম মার্জিন লোন বলে দেবেন যে যদি মার্জিন লোন আপনি নেন, আপনাকে মেজরিটি মার্জিন লোন আপনাকে ধরে নেন 60% আপনাকে লার্জ ক্যাপের মধ্যে বিনিয়োগ করতে হবে, অ্যান্ড এটা এনফোর্স করবে ব্রোকাররা যারা এই লোনটা দিবে। আপনি এটা করেন, তখন দেখবেন যে তাদেরকে ফোর্সড হবে, একটা ক্লায়েন্ট সে যখন মার্জিন লোনটা নিবে তাকে চিন্তা করতে হবে আমার মেজরিটি টাকা তো এখন ঢুকবে স্কয়ার ফার্মায় বা জিপি বা লার্জ লার্জ কোম্পানিকে আমাকে হয়তো বা এখন দিতে হবে, বিকজ রেগুলেটরি এনফোর্সমেন্ট আমার এখন আছে। সো এটা যদি হয়ে থাকে আমি কেন মার্জিন লোন নিব? বিনিয়োগকারী কেন এখানে এসে মার্জিন লোন নিবে? এমনিও এই জায়গাটা ইজ এ ভেরি রিস্কি জায়গা, আপনি এখানে এসে আপনি আরও অ্যাডেড রিস্ক নিচ্ছেন, এটা লাভ কি? এখানে কিছু লোকের লাভ আছে, যেসব ব্রোকারেজ কোম্পানিরা এই জিনিসটাকে পুশ করে তাদের জন্য এটা লাভ, বিকজ তাদের জন্য এটা রিলেটিভলি রিস্ক ফ্রি। বাজার সংকটে পড়লো তারা কিন্তু প্রফিটটা করে ফেলতে পারে, হ্যাঁ প্রফিট ইন্টারেস্ট রেটটা পেয়ে যাচ্ছে, ইজ অ্যাক্টিং লাইক আ ব্যাংক। জি স্যার, এবার একটু আপনার কাছে আসতে চাই, সেটি হচ্ছে আমরা তো মানে শুনি অনেক সময় তদারকি সংস্থার পক্ষ থেকে বলা হয়, বাজার যারা বিশ্লেষক তারা বলেন যে মার্কেটে ঋণ করে কখনো বিনিয়োগ করবেন না বা গহনা বিক্রি করে বিনিয়োগ করবেন না, আপনার সঞ্চয় যা রয়েছে সেখান থেকে যদি আপনার এমন কোনো সঞ্চয় থাকে যেটি আপনার আগামী 3 বছর বা 4 বছরে হাত দিতে হবে না, সেই অলস টাকা থাকলে আপনি বিনিয়োগ করতে পারেন, এই মুহূর্তে যেটি দরকার সেটি বিনিয়োগ করলে ঝুঁকিতে পড়তে পারে। তো সেক্ষেত্রে এই যে মার্জিন লোন তো ঋণই এবং সেটি সুদ দিয়ে নিতে হচ্ছে, তাহলে একদিকে আমরা বলছি ঋণ করে এই মার্কেটে বিনিয়োগ করবেন, অন্যদিকে ব্রোকার হাউস থেকে ঋণ নিয়ে বিনিয়োগ করছি, পরস্পর দ্বিমুখী অবস্থান হয়ে গেল না? দেখুন, আসলে আপনি মার্জিনের যে কথাটা বললেন, এখন পর্যন্ত আমাদের মার্কেটে কিন্তু মার্জিনেবল স্টক বলতে যেগুলো বোঝায় সেগুলোতে কিন্তু আসলে মার্জিন নিলে সেটা কিন্তু খুব একটা মুভমেন্ট আমরা দেখি না। লো পেড আপ যে স্টকগুলোর কথা বলা হচ্ছে, এই স্টকগুলো কিন্তু ন্যাচারালি নন মার্জিন হয়, কারণ এদের অনেকেই প্রোডাকশনে নাই এবং তাদের আর্নিংস মার্জিনকে সাপোর্ট করে না। তার মানে কিন্তু মার্জিন বরঞ্চ যারা নিচ্ছে তারা একটা লং টাইম ওয়েট করার কারণে তাকে একদিকে ইন্টারেস্ট গুনতে হচ্ছে, অন্যদিকে আপনার হচ্ছে হলো 3 মাস চলে গেলেই কিন্তু ইন্টারেস্ট আবার প্রিন্সিপালে কনভার্ট হয়ে যাচ্ছে। তার মানে আপনি কিন্তু দেখা যাচ্ছে যে মাসের পর মাস, দিনের পর দিন বসে থেকে যারা মার্জিন ঋণ নেয় তারাই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। সেই ক্ষেত্রে কিন্তু যিনি ঋণটা নিচ্ছেন ওনাকে জাজ করতে হবে যে আমি আসলে এই ঋণটা নিয়ে এফোর্ড করতে পারবো কিনা, কারণ আমি তো মার্কেটে আসলে যেটা নিচ্ছি সেটা তো মুভমেন্টে যাচ্ছে না। কারণ মার্জিন সাধারণত যেগুলো একটু ফান্ডামেন্টালি ভালো শেয়ার সেগুলোতেই পাওয়া যায়, কিন্তু যেগুলো ধরেন কিছু একটা কোয়ার্টারে একটা আর্নিংস জেনারেট করলো, সেটা হয়তো পরবর্তী কোয়ার্টারে কোনো কন্টিনিউশন নাই, হয়তো আপনি একটা ক্যাপিটাল গেইন বা কিছু একটা ছিল সেটাতে আপনি বুক করেছেন, একবার করেছেন, এটাকে আপনি একটা কোয়ার্টারকে দেখা যাচ্ছে আনঅডিটেড, এটাকে 4 দিয়ে মাল্টিপল করে 2-1টা স্টকে তারা ইন্টেনশনালি এরকম ইপিএস জেনারেট করে নিয়ে আসে যেটা প্রি প্ল্যান্ড। তাহলে আমরা কিন্তু এখন পর্যন্ত বাজারে যে মার্জিনের অ্যাপ্লিকেশনটা দেখছি, যারা আসলে সত্যিকার অর্থে মার্জিনটাকে অ্যাপ্লাই করতে চায় তারা অনেকে এই ক্যালকুলেশনগুলো করে না। তাহলে আমি মনে করব যে যিনি মার্জিন নিচ্ছেন ওনার এটা ডিসিশনের ব্যাপার যে আমি কোন জায়গাটা যাব। আর অন্যদিকে যারা ধরেন প্রাইস বাড়ার ক্ষেত্রে বিভিন্ন ক্যাপিটালাইজেশনের জন্য কিন্তু আমরা বিভিন্ন রকম মার্কেট করেছি, এসএমই বলে একটা আছে যেটা স্মল ক্যাপ, সেটাতে আবার এইটাকে আবার ক্যাপিটালাইজ করে মেইন বোর্ডেও কিছু কিন্তু আমরা দেখছি যে মেকাররা মুভ করাচ্ছে। কীভাবে? যেমন ধরেন যাদের পেইড আপ 30 crore নিচে তাদেরকে বলা হচ্ছে যে তাদের রিজার্ভ ভালো আছে, এরা হয়তো খুব ভালো বোনাস দিবে, দিয়ে এটার পেড আপটা বাড়াবে, কারণ পেড আপ যদি না বাড়ায় তাকে এসএমইতে পানিশমেন্ট হিসেবে ট্রান্সফার করে দেওয়া হবে। তাহলে এই কারণেও কিন্তু কিছু কিছু লো পেড আপ অনেকে কিনতে আগ্রহী হয়, কিন্তু ওরা অনেকেই জানে না যে বোনাস ইস্যু করতে গেলে তার যে পরিমাণ অপারেটিং রিটার্ন থাকতে হবে বা তার রিজার্ভ থাকতে হবে, যেটা রিভ্যালুয়েশন রিজার্ভ না। তার মানে অনেকগুলো বিষয় টেকনিক্যাল আছে, এগুলো না বুঝেই একটা গুজব দিয়ে দেওয়া হয় তার পেড আপ কম আছে, এই পেড আপ বাড়াবে, একটা বাজার একটা
চক্র বলে দেয়, এই কারণে কিন্তু লোকজন সবাই ঝাঁপিয়ে পড়ে এক জায়গায়। ইন্টারেস্টেড হয়, কিন্তু আসলে এটা তারা রিয়েলি জিনিসটা জানে না যে আসলে কোন সিচুয়েশনে বোনাস দিতে পারে, কোন সিচুয়েশনে রাইট দিতে পারে। এই ধরনের অনেক কিছু, যেমন আপনি 30%-এর নিচে থাকলে যে রাইট দেওয়া যায় না, এটা অনেকেই জানে না, বা বোনাস দেওয়ার ক্ষেত্রে যে অপারেটিং প্রফিট লাগবে সেটা অনেকে জানে না। তাহলে অনেকগুলো বিষয় কিন্তু এখানে চলে আসছে। তাহলে আমরা যারা বিনিয়োগ শিক্ষার কথা বলছি, অনেকে সেভাবে শিক্ষিত না, কিন্তু অনেকে আবার যারা ধরেন এটাকে ক্যাপিটালাইজ করে একটা গ্রুপকে তারা এখানের মধ্যে নিয়ে আসছে। তো সেই কারণে আমি মনে করি যিনি বিনিয়োগ করবেন দিন শেষে কিন্তু সব বার্ডেনটা যেহেতু ওনাকেই নিতে হয়, তাহলে তাকে অবশ্যই প্রথমে মার্জিন লোন অফ করতে হবে, প্রথম কথা। কারণ আপনি ধরেন যখনই মার্জিন লোন নিচ্ছেন, যখনই বাজার ম্যাসিভ কারেকশনে যাচ্ছে, তখন কিন্তু আপনি ট্রিগার সেলে পড়ে যাচ্ছেন, আপনার ইকুইটি কিন্তু ভ্যানিশ হয়ে যাচ্ছে। তাহলে আপনি যদি না বুঝে নেন, এটার দায়িত্ব তো কেউ নিবে না, কারণ তারা কিন্তু আপনাকে কন্ট্রাক্ট পেপারে সাইন করায় আপনার কাছ থেকে কিন্তু মার্জিনটা দিচ্ছে। সে যখনটাই আসছে তখন কিন্তু সে তারটা এক্সিকিউট করে নিচ্ছে, এবং আপনি কিন্তু তখন সাইন দিয়েছেন। তখন আপনি যত রিকোয়েস্ট করবেন, দিন শেষে কিন্তু সে আপনার কথা শুনবে না, অফিশিয়াল আসলে শোনার কথা সুযোগ নাই। আমাদের একটু বিরতির সময় হয়েছে, যে একটু বিরতি নিয়ে তারপর ফিরে আসি আলাপে। দর্শক, একটু বিরতির পর আবার ফিরছি এখন প্রকাশ। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম এখন প্রকাশে। শেয়ার বাজার নিয়ে আলাপ করছি আমরা। ফারুক আহমেদ সিদ্দিক, একটু আপনার কাছে এবারে আসতে চাই। সেটি হচ্ছে, আমরা মার্কেটের সমস্যা নিয়ে কথা শুনছিলাম, বিভিন্ন রকমের সমস্যা নিয়ে। এখন মার্কেটকে যদি আমরা ভালো করতে চাই বা চাঙ্গা করতে চাই, উপায় কি? আমরা কয়েকটি কৌশলের কথা জানি, যেমন ভালো কোম্পানি, শক্তিশালী মৌলভর্তির কোম্পানি মার্কেটে নিয়ে আসা, বা কখনো কখনো ফান্ড সাপোর্ট দিয়ে আমরা শুনি, কখনো যে আইসিবি বা কোনো পুঁজিবাজার বিনিয়োগকারী স্থিতিশীলতা তহবিল, তার মাধ্যমে ফান্ড দেয়া, কিংবা যারা মার্কেট মেকার রয়েছে তাদের অংশগ্রহণ বাড়ানো, ক্ষুদ্র বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ানো। কী কৌশলে বাজারকে সামনের দিকে এগিয়ে নিতে পারে তদারকি সংস্থা, স্টেক হোল্ডার যারা রয়েছেন তারা? দেখেন, বর্তমান যে পরিস্থিতি, এখানে মার্কেটটা, যে আমি একটু আগেই বলেছিলাম যে এই মার্কেটে খুব বুলিশ হয়ে যাবে বা টার্নওভার খুব বেড়ে যাবে, ইন্ডেক্স বেড়ে যাবে, ওভারঅল ইকোনমিক এবং পলিটিক্যাল সিচুয়েশানে এটা আশা করাটা খুব বেশি সমীচীন হবে বলে আমার মনে হয় না। তবে কতগুলো জিনিস আমরা করতেই পারি। যেমন ধরুন, যে জাঙ্ক শেয়ারগুলো এবং ওভারঅল যে মার্জিন পলিসি যা বলা হচ্ছে, যে মার্জিন লোনের একটা ওভারঅল পলিসি, আমার মনে হয় এটা দীর্ঘদিন ধরে মার্জিন রোলটা নিয়ে একটা বড় ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে। কারণ এই মার্কেটে চড়া সুদে মার্জিন লোন নিয়ে তারপর প্রফিট করে সেই লোনটা শোধ দেওয়া, এটা কিন্তু খুব ডিফিকাল্ট ব্যাপার। এটা যারা ম্যানিপুলেটিভ কোনো শেয়ারে ইনভেস্ট করার জন্য মার্জিন লোনটা নিয়েছে, তাদের জন্য হয়তো এটা হতে পারে, কিন্তু জাঙ্ক শেয়ারে বা ছোটোখাটো শেয়ারে নিয়ে তারপরে এত টাকা ইন্টারেস্ট দিয়ে তারপর প্রফিট করা, এটা আমার কাছে খুবই অসম্ভব মনে হয়। আবার একইভাবে কতগুলো ফ্যাক্টর হয়েছে লং টার্ম ইনভেস্টমেন্টের পক্ষে বাধা হয়ে দাঁড়িয়েছে। যেমন লং টার্ম ইনভেস্টমেন্টে যে ক্যাপিটাল গেইনস হবার সম্ভাবনা বর্তমান মার্কেটে বেশ কম, সুতরাং ডিভিডেন্ডের উপরে শুধু নির্ভর করতে হচ্ছে। বর্তমানে যে ব্যাংক ইন্টারেস্ট, এবং এখন আপনি ট্রেজারি বিলও কিনতে পারেন, তো যারা লং টার্মে ইনভেস্ট করবে, ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স, তারা যদি ট্রেজারি বিলে ইনভেস্ট করে বা ট্রেজারি বন্ডে ইনভেস্ট করে, সেখানে নিশ্চিত প্রফিট এবং বেশ ভালো প্রফিট। তো সেই ধরনের সিচুয়েশানে স্টক মার্কেটে লং টার্ম ইনভেস্ট করার প্রবণতাও কমে যাওয়ার একটা সম্ভাবনা আছে। তো ওভারঅল সব কিছু মিলিয়ে আমাদের এটা মেনে নেওয়াই ভালো যে এটা স্টক মার্কেটের জন্য এবং ওভারঅল ইকোনমির জন্য আমাদের খুব একটা ভালো সময় যাচ্ছে না। আমাদের এই সময়টা কেটে দিতে হবে কোনো রকমে, এবং আমাদের আশা করব যে আমরা এই যে অর্থনৈতিক সমস্যা, এটা আমরা শিগগিরই কাটিয়ে উঠব এবং মার্কেট আবার ভাইব্রেন্ট হবে। সেটা হয়তো কিছুটা সময় লাগতে পারে। এই সময়টা আমাদের একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে এবং সব কিছু একটু মানিয়ে নিয়ে চলতে হবে। জি, ফারুক আহমেদ সিদ্দিক, অসংখ্য ধন্যবাদ যুক্ত থাকার জন্য আমাদের সঙ্গে। আশিকুর রহমান, আপনি কিছু যুক্ত করতে যাচ্ছিলেন তখন মার্জিন লোন প্রসঙ্গে। হ্যাঁ, আমি একটা ছোট জিনিস অ্যাড করতে যাচ্ছি। আমাদের পুঁজিবাজারে মার্জিন লোন পাওয়াটা খুবই ইজি। আপনার অ্যাক্সেস টু মার্জিন লোন এত ইজি, আপনি চিন্তা করে অপেক্ষা করে থাকেন হাউসের যারা কর্মকর্তা রয়েছেন তারা, টার্গেট দেওয়া হয় নিশ্চয়ই। সেটা বিভিন্ন হাউসের নির্ভর করে, বাট আপনি এভাবে চিন্তা করেন, আপনি যদি কোনো একটা প্রতিষ্ঠান থেকে যদি লোন নিতে চান,
ধরে নেন আপনার কোম্পানির জন্য বা নিজের ব্যক্তিগত জন্য আপনার কতদিন সময় লাগবে এটা প্রসেস করতে, ওয়ারেজ টেকনিক্যালি আপনি একটা ব্রোকারেজে আপনার যদি অলরেডি এক্সিস্টিং অ্যাকাউন্ট থাকে, অলরেডি শেয়ার কিনা থাকে, ওটার এগেনস্টে আপনি নেক্সট ডে কিন্তু মার্কেট নিয়ে নিতে পারছেন। এক্স্যাক্টলি। সো আপনি যদি জিনিসটাকে এত ইজি করে দেন, এটা মিসইউজ হওয়ার চান্সটাই কিন্তু সবচেয়ে বেশি। সো আমি মনে করি যে এই মার্জিন লোনের এই ইস্যুটা আমাদেরকে খুব ডিপলি চিন্তা করে এটাকে রিভাইজ করা উচিত। এটা কমপ্লিকেটেড কোনো ইস্যু না। আমরা এই ইস্যুটাকে যদি অ্যাকচুয়ালি রেকগনাইজ করি যে না, এটা অ্যাকচুয়ালি একটা প্রবলেম, কারণ আমাদের যে ইন্টারনাল যে অ্যাসেসমেন্ট, কারেন্টলি যে টপ 10 যে শেয়ারগুলি টার্নওভার হচ্ছে, এখানে ম্যাক্সিমাম টাকা কিন্তু মার্জিনের টাকাটাই কিন্তু রোল ওভার হচ্ছে। আনফর্চুনেটলি যেটা হচ্ছে যে টপ 10 যে শেয়ারগুলি আপনার টার্নওভার হচ্ছে, এই ম্যাক্সিমাম শেয়ার কিন্তু কোনো ভালো শেয়ার না। আপনি ইন্ডিয়াতে যদি দেখেন বা ইভেন আমেরিকাতে যদি দেখেন, টপ 10 যে শেয়ারগুলি হলো মাইক্রোসফট, অ্যাপল, লার্জেস্ট কোম্পানিজ, বাট ওদের প্রাইস কিন্তু ম্যাসিভলি ফ্লাকচুয়েট করছে না। তার মানে কি, এরা হলো 20-30 সেন্ট এদিক ওদিক, $1, $2, $10, $15 এরকম একটা চেঞ্জ হচ্ছে, কারণ ওইখানে মার্কেট ইন্টারমিডিয়েটসরা ক্যাপিটাল ইউজ করছে, ওইখানেও মার্জিন ইউজ হচ্ছে, লেভারেজও অনেক হাই। বাট আমাদের দেশে আপনি দেখবেন যখন টপ 10-20 যে শেয়ারগুলি আছে, এর মধ্যে কয়টা ব্লু চিপ কোম্পানি ট্রেড হচ্ছে এখনও পর্যন্ত। কারেন্টলি মার্কেটে আরেকটা বড় সমস্যা যেটা আমি পার্সোনালি ফিল করি, যে মার্কেটে আমরা বলছি যে ফ্লোর প্রাইস বলতে গেলে নাই, ফ্লোর প্রাইস কিন্তু এখনও পর্যন্ত আছে। কয়েকটা কোম্পানির জন্য তো আমার মনে হয় এখন পার্মানেন্ট একটা ফ্লোর প্রাইস হয়ে গেছে। আর 3% যে ডাউন সার্কিট ব্রেকার, এটার মধ্যে আর ফ্লোর প্রাইসের মধ্যে ডিফারেন্সটা অনলি 3%। আমরা কিন্তু মার্কেট অপারেটর, আমরা সবাই মনে করে যে আমি যখন ওপেনলি কথা বলি ফ্লোর প্রাইসের এগেনস্টে, মনে করে যে আমরা খুব শেয়ার লো প্রাইসে কেনার জন্য আমরা প্ল্যান করি। নো, আই এম আ ব্রোকার, আই হ্যাভ এ ডিলার লাইসেন্স, আই হ্যাভ এ ব্রোকার লাইসেন্স, দেন আমাদের পার্সোনাল ইনভেস্টমেন্ট আছে। এক একটা আরেকটার সাথে ইন্টারকানেক্টেড না। আমার জন্য সবচেয়ে যে প্রিয় যে ব্যবসাটা হল ব্রোকারেজ ব্যবসা। আমরা সার্ভিস দিতে খুব পছন্দ করি, আমাদের কোম্পানি ইজ ভেরি ওল্ড। বাট আপনি যদি বিনিয়োগকারীকে যদি না অ্যালাউ করেন, আর যদি মনে করেন যে আমাকে সব বিনিয়োগকারীকে প্রফিট করাইতে হবে, দিস ইজ নট হাউ দ্য স্টক মার্কেট ইজ। স্টক মার্কেট ইজ এ জিরো সাম গেম। না, স্টক মার্কেটে সব বিনিয়োগকারী প্রফিট করতে পারবেন না। হ্যাঁ, এন্ড এটা কিন্তু রেগুলেটরের কাজও না, পকেটে যাবে, এটাই তো স্টক হ্যাঁ এক্স্যাক্টলি। যে স্মার্ট বিনিয়োগ করবে, যে রাইট অ্যানালিসিস করে রাইট টাইমিং করবে, হয়তো বা এত কিছু করলেন তবু আপনি লস খাওয়ার কিন্তু চান্স আছে, বিকজ দিস ইজ জাস্ট হাউ দ্য মার্কেট ওয়ার্কস। এটা কোনো পার্মানেন্ট জায়গা না যে এখানে আসলে যে আপনি অবশ্যই প্রফিট করবেন। আশিক ভাই, আমাদের আরেকটা যে বিরতির সময় হচ্ছে, একটু বিরতি নিয়ে ফিরে আসি। দর্শক, বিরতির পর আবার ফিরছে এখন প্রকাশন। বিরতির পর আবার ফিরে এলাম। এখন প্রকাশ্যে আলাপ করছি শেয়ার বাজার প্রসঙ্গে। স্যার, আপনার কাছে একটু আসতে চাই এবার। সেটি হচ্ছে, আমরা শুনছি যে মার্কেটকে যখন ভালো করার কথা বলি আমরা, একটি উপায় তো হচ্ছে ভালো ফান্ডামেন্টাল কোম্পানি নিয়ে আসা। অনেকদিন ধরে নাই সেই, আমরা একটা শুনছিলাম যে টেলিকম আরেকটি কোম্পানি মার্কেটে আসবে, এরকম শুনছিলাম, মার্কেট চাঙা হবে। যদিও ব্যাংকের কিছু কোম্পানি এসেছে, কিন্তু আইপিওতে আগে যেমন ব্যাংকের শেয়ার নিয়ে খুব বেশি আগ্রহ ছিল, সেই আইপিওতে সেই আগ্রহ আমরা দেখিনি। এখন মার্কেটকে বাইরে থেকে ফান্ড রিজেক্ট করা, এটি একটি পুরনো প্রক্রিয়া, আমরা দেখি সবসময়। আইসিবি তো অনেক পুরনো মার্কেট মেকার। আমরা শুনছি যে আইসিবি নতুন করে ফান্ড চাইছে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে, 5,000 crore টাকার মতো চাইছে। এখন আইসিবিকে এই টাকা দিয়ে মার্কেটে টাকা ইনভেস্ট করে বাজারকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে? কি প্রক্রিয়া মনে হয়? দেখুন, যে নীতিগত ডিসিশনের জন্য এখন এটা অর্থ মন্ত্রণালয় আছে, ওখানকার যিনি সচিব উনি বলেছেন বিষয়টা তারা অ্যানালাইসিস করবেন, নীতিগতভাবে তারা চিন্তা করছে। বাট ইকোনমির ওভারঅল যে কন্ডিশন, তাতে এই মুহূর্তে এই টাকাটা ইনজেক্ট করা এবং তার ইউজটা যেভাবে হবে, সেটা আইসিবির চেয়ারম্যান উনি একটা তার বক্তব্যে বলেছেন যে আমরা চেষ্টা করছি যে যদি টাকাটা আমরা পাবো, যদি পাই তাহলে আমাদের যে হাই ইন্টারেস্ট বেয়ারিং যে আমাদের লোনগুলো আছে এটাকে আমরা সেটেল করব, আর কিছু টাকা আমরা বাজারে ইনজেক্ট করব। তো আমার বেসিক প্রশ্ন যেটা হচ্ছে যে এইখানে আপনি এমনিতেই কিন্তু 17% থেকে 16% নর্মাল যিনি মার্জিন নিচ্ছে তার কাছ থেকে আপনি নিচ্ছেন, তারা রিটেইলার গ্রুপের মধ্যে হলে। আর যত ধরনের ফেভার পাচ্ছেন, 4% বলেন, 3% বলেন, যেই পার্সেন্টেজ, এই পার্সেন্টেজ কিন্তু আপনি একটা বড়দেরকে দিচ্ছেন। তাহলে বড়দেরকে যখন আপনি সুবিধাটা দিচ্ছেন, তারা কিন্তু ওখান থেকে মানি মেক করতে পারছে অ্যাট দ্য কস্ট অফ কমন পিপল। তাহলে আপনি যাকে দেওয়ার কথা তাকে না দিয়ে যদি এভাবে দেন, এতে বাজারের একটা গ্রুপ যারা মানি মেক করতো তারাই করবে, আর যারা লুজার ছিল তারা লুজারই থাকবে। তো সেই জন্য আমি মনে করি এই ধরনের কোনো পলিসি যেটা বলা হচ্ছে বাস্তবায়ন হতে কেমন সময় লাগবে জানি না, বাট আমাদের অনলাইন কিছু নিউজ পোর্টাল আছে, তারা এমনভাবে লিখে মনে হয় যে কালকে সকালে টাকা পাওয়া যাচ্ছে, এটা দিয়ে বাজার বেড়ে যাবে। তাহলে এই যে জিনিসগুলো, তো আমরা আসলে প্রতিটা জিনিস সম্পর্কে অনেক কিছু আমরা আলোচনায় শুনি, বাস্তবায়নের অনেক ফারাক থাকে। এর মাঝে একটা গ্রুপ কিন্তু এখানে
ওইখান থেকে আবার কিছু ফায়দা নিয়ে আলটিমেটলি বের হয়ে যায়। তাহলে আমি বলবো যে সবসময় এই বাজারে যত পলিসি সাপোর্ট বলেন, যত ধরনের, এর আগেও আমরা দেখেছি যখন ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদেরকে একটা টাকা দেওয়ার সহায়তা দেওয়া হলো, এখানে দেখা গেছে যে যারা বড় বড় যারা বিনিয়োগকারী তারাই ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে তারা এখান থেকে নিয়েছে, বাট রিটেইলার যাদের জন্য করা হয়েছে তারা কখনোই কিছু ওইভাবে পায়নি। তাহলে আমি মনে করছি যে আসলে বাজারের জন্য যত ব্যবস্থায় নেওয়া হোক না কেন, সব ব্যবস্থা কিন্তু যে কোনোভাবেই হোক বড়দের জন্যই থাকছে। তারা যদিও বলে যে তাদের অনেক টাকা লস, এই কারণে তাদের লসের পরিমাণটাও বেশি, তাদের জন্য দরকারটা বেশি, কিন্তু দিন শেষে কিন্তু আমরা দেখি যে অনেকেই যারা মেকার এন্ডে থাকে তারা কিন্তু অনেক ফান্ড বাজার থেকে বের করে নিয়ে যায়। আবার রিসেন্টলি আইপিওতে যে ট্রেন্ড চালু হয়েছে 10 লাখ করে অ্যাপ্লাই করা যাবে, 15 লাখ করে অ্যাপ্লাই করা যাবে, এটাও কিন্তু ক্ষুদ্র বিনিয়োগের সাথে ওয়ান কাইন্ড অফ বড় ধরনের আর কি চিটিং করা। আমি চিটিং এই জন্য বলবো, আপনি ধরেন একটা কোম্পানিকে নিয়ে আসলেন 10 লাখ টাকা করে, যেই সময় বাজারে আপনি বিনিয়োগের জন্য দিলেন তখন সাধারণ মানুষের কাছে 1 টাকা বিনিয়োগ করার মতো অবস্থা ছিল না। যেই পজিশনে ছিল একটা সিঙ্গেল স্ক্রিপ্টে আপনি 2500 কোটি টাকা পর্যন্ত ইনভেস্টমেন্ট হয়েছে। আপনি যদি এটাকে স্টাডি করে দেখেন, দেখা যাবে যে এখানে সব বড়রাই বিভিন্ন হাউসে অ্যাপ্লাই করেছে, এবং সেই শেয়ারটার যে ফান্ডামেন্টালস এবং তার যে পত্রিকাতে এটা সম্পর্কে যা লেখা হচ্ছে, সেই শেয়ার যেভাবে বাড়ছে, যেরকম বায়ার আসছে সেই খারাপ বাজারে, মানে পুরোটা যে প্ল্যান ওয়েতে ট্রেডিং হচ্ছে, এটা কিন্তু সহজেই বোঝা যায়। তার মানে এইখানেও কিন্তু দেখা যাচ্ছে ক্ষুদ্র বিনিয়োগকারীরা যদি পার্টিসিপেট করে তার হাত কিন্তু পুরো যাবে। কিন্তু একটা গ্রুপ এখান থেকে টাকা কিন্তু পার্মানেন্টলি বাজার থেকে বের করে ফেলছে, মানে সেকেন্ডারি পিপলের কাছে যখন এটা ডিস্ট্রিবিউট করতে পারবে টাকাটা কিন্তু বের হয়ে যাচ্ছে। কার? ওই যে স্মার্ট মানি যারা ঢুকিয়েছিল তারা কিন্তু আলটিমেটলি টাকাটা বের হয়ে যাচ্ছে। কাছ থেকে একটু শুনতে চাই, যখন এরকম মার্কেট মেকাররা বা আইসিবির মতো প্রতিষ্ঠান যখন বড় অঙ্কের টাকা ইনজেক্ট করে বা বিনিয়োগ করে, আপনারা কি বেনিফিশিয়ারি হন বা ক্ষুদ্র বিনিয়োগকারীরা কতটুকু উপকৃত হয়? আপনি আইসিবির স্টক প্রাইস দেখেন, আইসিবির মানে যখন ওনারা এখন কথা বলে তারা নিজেদের ফাইন্যান্সিয়ালস দেখেন, আইসিবি ইটসেলফ ইজ আ ভেরি সিক অর্গানাইজেশন, মানে এটা বছরের পর বছর এই কালচারটাই তো গ্রো করা হয়েছে। আমি তো মনে করি আইসিবিকে টাকা দিয়ে তো অ্যাকচুয়ালি আমরা কোনো বেনিফিট পাবো না, ইনফ্যাক্ট কারোও কোনো বেনিফিট পাবে না। উনি কিন্তু খুবই রাইট কথা বলেছে যে আপনার একটা স্পেশাল সেক্টর কিন্তু এই বেনিফিটটা পাবে যারা কন্টিনিউয়াসলি সবসময় বেনিফিট পেয়ে গেছে। মানে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আপনাকে যদি এই মার্কেটে 2024-এ এসেও যদি কন্টিনিউয়াসলি আইসিবির উপর সাপোর্ট নিয়ে চিন্তা করে আইসিবিকে টাকা দিয়ে আমি মার্কেট সাপোর্ট দিব, কেন? আপনি পলিসি চেঞ্জ করে। আমরা তো অ্যাকচুয়ালি জানি মার্কেটের সমস্যাগুলি কোথায়। এখানে আমি ফার্স্ট যেটা বলবো যে রেগুলেটর ইজ ইনভলভ ডুইং আ লট অফ থিংস। ল এমনভাবে ডিজাইন করা হয়েছে যে রেগুলেটরকে মার্কেট নিয়ে কন্টিনিউয়াসলি চিন্তা করতে হচ্ছে। এখন রেগুলেটর ইদার ইন্টেনশনালি করছে, আনইনটেনশনালি করছে, বা ল ফলো করার জন্য তাকে করতে হচ্ছে। যেটাই হোক, এতদিনে রেগুলেটর বোঝা উচিত যে তার এই পসিবিলিটি নাই। সে মার্কেটে টার্নওভার চিন্তা করবে, সে মার্কেটে ইন্ডেক্স চিন্তা করবে যে আমাকে সবাইকে মানে প্রফিট করাতে হবে। প্লাস আইপিওর জন্য উনি কাউকে না বলবে না, কারণ ভালো আইপিও আসবে না, সো যেটাই আসবে আমি ওটাও দিয়ে দিই। হ্যাঁ, অ্যান্ড দেন পানিশমেন্টের ক্ষেত্রেও আমরা মাঝে মধ্যে দেখি বেশি পানিশমেন্ট করতে গেলে মার্কেট থেকে মানুষজন চলে যাবে। এমন একটা সময় ছিল অলমোস্ট 1.5-2 বছর আগে, এমন ব্যক্তির সাথে ওনারা মিটিং করেছে, দে আর নট মার্কেট পিপল, দে আর ইনভেস্টার্স, যেদেরকে আমরা অ্যাকচুয়ালি বলি মানে খুব নেগেটিভলি যে মার্কেট গ্যামলার। আপনারা ওনাদের সাথে আপনারা বিসেকে গিয়ে কেন মিটিং করছেন? সুতরাং আইনগুলো সহজ করলে আরো সুবিধা হয় বিনিয়োগকারীদের জন্য। শেষ করতে হচ্ছে আজকে আলাপ, দর্শক শেষ করছি। এখন প্রকাশ, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।